হয়তো খুব ভালো ভালো কিছু ল করে যাচ্ছি, কিন্তু ভালো ল করা মানেই পুরা দেশটা চেঞ্জ হয়ে যাবে এটা মানে আশা করার মতো বয়স আমার আর নাই। অনেক তো দেখলাম, অনেক ভালো ভালো আইনও করা হয়, কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠান দাঁড়ায় না। আইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যর্থতার ইতিহাস কম। আমরা অনেক অনেক ভালো ভালো আইন করি, কিন্তু প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আমাদের ব্যর্থতা সীমাহীন। আপনাদের একটা এক্সাম্পল দিই, এটা প্রায়ই মনে হয় আমি কনস্টিটিউশনাল ল পড়াই। আমাদের ৭২-এর সংবিধানে কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু ভালো জিনিসও ছিল। একটা খুব ভালো বিধান ছিল যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করবে। আপনারা সবাই এখানে মোটামুটি লয়ের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা জানেন। যেটা এই উদ্দেশ্যেই করা হয়েছিল যেন এখানে রাজনৈতিক প্রভাব না থাকে। রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্টলি দুইটা কাজই করতে পারে, তার মধ্যে আসলে একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়োগ করা। কিন্তু আপনারা সবাই জানেন রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতিকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়োগ করেন নাই। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে সবসময় প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে এমন প্রধান বিচারপতিও পেয়েছি যারা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, এবং যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত নিজের চোখে দেখে সমস্ত কিছু উপেক্ষা করেছেন, এবং যেই সমস্ত বিচারক এই মানবাধিকারের লঙ্ঘনের পক্ষে সোচ্চার ভূমিকা রেখেছে তাদের শাস্তি দানে ব্যর্থ হয়েছে। আনফর্চুনেটলি এই ধরনের বিচারপতিদের কেউ কেউ এখনও আমাদের এখানে এখনও রয়ে গেছে। আমরা ইনস্টিটিউশনাল রিফর্মের পথে কিছু দূর অগ্রসর হয়েছি, পুরোটা করতে পারি নাই। পরের যারা ইলেক্টেড গভর্নমেন্ট আছে তাদের কাছে এই দায়িত্বটা থাকলো। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা ভালো আইন হলে আমরা যেন খুব আশাবাদী হয়ে না যাই। ভালো আইন হচ্ছে একটা ফাউন্ডেশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফাউন্ডেশন করে আপনি বসায় রাখলেন, তার উপর একটা খারাপ একটা বিল্ডিং বানালেন, ওই ভালো ফাউন্ডেশন তো লাভ নাই। এই যে প্রতিষ্ঠান গড়ার কাজটা, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। আমি নিজের কাছে মনে হয়, আমি সরকারে এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা মনে হয়েছে, আমাদের প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের অসীম সীমাবদ্ধতা রয়েছে, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা। আমরা প্রতিষ্ঠানকে এটা বুঝি না, আমরা ব্যক্তি বুঝি। আপনি বলতে পারেন যে শুধু পলিটিক্যাল পার্টি সমস্ত জায়গায় আমরা ব্যক্তি কেন্দ্রিক। আমরা আশা করব এই হিউম্যান রাইটস যে আইনটা হয়েছে, এই আইনটাতে আমরা যে সত্যিকার অর্থে একটা শক্তিশালী হিউম্যান রাইটস প্রতিষ্ঠান যেন গড়ে তুলতে পারি। আরেকটা কথা বলি, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত ৫৫ বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির, এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরও কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। এটা যদি আমরা করতে ব্যর্থ হই, আমাদের এই রুমে যারা আছি, আমাদের বিদেশি বন্ধুরা ছাড়া, আর এই রুমের বাইরে বাংলাদেশের যে মানুষজন আছে, তারা যে কেউ যে কোনো সময় গুরুতর হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হতে পারে। কাজে একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন স্থাপন করা শুধু সরকারের, আইনজীবীদের, অ্যাটর্নি জেনারেল বা সমাজের কোনো স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আশা করি এই দায়িত্বটা আমরা আগের চেয়ে অনেক ভালোভাবে এবার পালন করতে পারব। ধন্যবাদ সবাই।